দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরেসকে। শুরুতেই জানিয়ে দিতে চাই শিরোনামগুলো। গবেষণাগার নয়, প্রাণীর মাধ্যমেই মানবদেহে হয়েছে করোনার সংক্রমণ। চীন ডব্লিউএইচওর যৌথ তদন্তের খসড়া প্রতিবেদন প্রকাশ, চলছে তর্ক বিতর্ক। থাইল্যান্ডের বিরুদ্ধে কারেনবাসীকে পুশব্যাকের অভিযোগ, নিন্দা আন্তর্জাতিক মহলের। মিয়ানমারে জান্তা আগ্রাসনে নিহত 500 ছাড়ালো। নন্দীগ্রামে অমিত শাহ মমতার মুখোমুখি রোড শো, চলছে কথার লড়াই। একদিন পরই হাই ভোল্টেজ আসনে ভোট গ্রহণ। এসব খবরে বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। বাদুড় থেকে সরাসরি বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানব শরীরে ছড়িয়েছে কোভিড-19 ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের যৌথ তদন্ত প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। খসড়া প্রতিবেদনের একটি কপি হাতে পাওয়ার দাবি করছে বার্তা সংস্থা এপি। তাতে বলা হয়েছে, প্রাণীর মাধ্যমে ভাইরাস ছড়ানোর তথ্য মিললেও উহানের গবেষণাগারের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। আবারও বিশ্বজুড়ে দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। মহামারীর 15 মাসেও ভাইরাসটির উৎপত্তি কিভাবে তা বের করতে পারেনি বিশ্বের বাঘা বাঘা বিশেষজ্ঞরা। চীনের উহানে কোভিড-19 প্রথম শনাক্ত হয়, সেখানে জানুয়ারিতে তদন্ত চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের বিশেষজ্ঞ টিম। 1.5 মাসের বেশি সময় পার হলেও কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। খসড়া প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে বাদুড়ের মাধ্যমে কোভিড-19 মানব শরীরে ছড়িয়ে থাকতে পারে। তবে ভাইরাসটি বাদুড় থেকে সরাসরি মানব শরীরে এসেছে নাকি অন্য কোনো প্রাণীর মাধ্যমে এসেছে তা নিশ্চিত নন গবেষকরা। তাদের ধারণা, শুরুতে বাদুড় দ্বারা আক্রান্ত হয়ে থাকতে পারে প্যাঙ্গোলিন, বিড়াল বা মিঙ্ক। পরে তাদের মাধ্যমে আক্রান্ত হয়েছে মানুষ। আমরা প্রতিবেদনটি পড়ব এবং এর বিষয়বস্তু নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর সাথে আলোচনা করব। তবে এখন পর্যন্ত যেসব প্রমাণ দেখলাম তা সবই অনুমানের উপর, তাই আরও গবেষণা প্রয়োজন। তবে প্রতিবেদন প্রকাশ বিলম্ব হয়, এতে চীনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বেজিং বলছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভাইরাস নিয়ে দোষারোপ করছে পশ্চিমারা। ওয়াশিংটনের কোনো অভিযোগই মেনে নেবে না বেজিং, কারণ চীনই প্রথম মহামারীর বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে। এছাড়া নতুন ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এখান থেকে, তাই তদন্ত নিয়ে প্রশ্ন তোলাটা বোকামি। গেল 10 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি চীনের হাসপাতাল, সি ফুড মার্কেট সহ বিভিন্ন স্থান ঘুরে নমুনা সংগ্রহ করে তদন্ত দল। শুরুতে পশ্চিমা অনেক দেশ করোনার উৎপত্তি স্থল হিসেবে উহানের গবেষণাগারের দিকে আঙ্গুল তুললেও তা নাকচ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। 55 বছরের কম বয়সীদের জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন প্রদান স্থগিত করল কানাডা। পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের মধ্যে সোমবার এলো সিদ্ধান্তটি। অ্যাস্ট্রাজেনেকা টিকা নিলে রক্ত জমাট বাঁধে, এমন অভিযোগের ভিত্তিতে টিকাদান বন্ধের সুপারিশ করে জাতীয় সংক্রমণ বিষয়ক উপদেষ্টা কমিটি। সংস্থাটি জানায়, ইউরোপে টিকা গ্রহণের পর যাদের রক্ত জমাট বেঁধেছে তাদের বেশিরভাগই 55 বছরের কম বয়সী নারী। এই পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যুহার 40% পর্যন্ত। এর আগে পার্শ্ব প্রতিক্রিয়ার আতঙ্কে 22 দেশ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রাখে। তবে নিরাপদ প্রমাণিত হওয়ায় আবারও শুরু হয়েছে টিকাদান। যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন সরকার। মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলছে, ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে। গেল সপ্তাহের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিনে 60 থেকে 70 হাজার শনাক্ত হচ্ছে। আগামী 2-1 সপ্তাহের মধ্যে আরও ভয়াবহ আকার ধারণ করবে এটি, জানিয়ে খুবই আতঙ্ক কাজ করছে, কারণ এখনও আমরা ভ্রমণের বিষয়ে সতর্ক না। পাকিস্তানে প্রধানমন্ত্রীর পর এবার প্রেসিডেন্ট আরিফ আলভিও করোনা আক্রান্ত হলেন। ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের 2 সপ্তাহ পর নমুনা পরীক্ষায় এলো পজিটিভ রিপোর্ট। সোমবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের পরই শরীরে তৈরি হবে অ্যান্টিবডি, তাই সতর্কতার বিকল্প নেই। চলতি মাসে ভ্যাকসিন গ্রহণের পর প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রতিরক্ষা মন্ত্রী পারভেজ খাত্তাক করোনায় আক্রান্ত হন।
চীনের উপহার দেয়া সিনোফার্ম ভ্যাকসিন নিয়ে সম্প্রতি করোনার টিকাদান কর্মসূচি শুরু করে পাকিস্তান। দেশটিতে এখন পর্যন্ত 6,60,000-এর মতো সংক্রমণ শনাক্ত হয়েছে, মোট প্রাণহানি 14,000-এর ওপর। মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী সহিংসতায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 510 জনে। সোমবারও জান্তা আগ্রাসনে 14 বিক্ষোভকারী মৃত্যুবরণ করেন। রাতভর ইয়াঙ্গুন ও ম্যান্ডেলের বিভিন্ন লোকালয়ে চলে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান। কারণ অভ্যুত্থান বিরোধী কমিটি অব ন্যাশনালিটির ডাকে সাড়া দিয়ে গুরুত্বপূর্ণ সব সড়ক এবং রাষ্ট্রীয় স্থাপনার সামনে আবর্জনা ফেলে সরকারের প্রতি অবাধ্যতা প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাছাড়া নিহতদের প্রতি সম্মান প্রদর্শনে ছিল মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। সোমবারই জান্তাকে খোলা চিঠি লিখেছে আরসা সহ 3টি সশস্ত্র সংগঠন। হুমকি, হত্যাযজ্ঞ বন্ধ না করলে গড়ে তোলা হবে প্রতিরোধ। মিয়ানমারে জান্তার হামলা থেকে বাঁচতে আশ্রয় নেয়া কারেনদের পুশব্যাক করার অভিযোগ উঠেছে থাইল্যান্ডের বিরুদ্ধে। সোমবার এই সংক্রান্ত ভিডিও প্রকাশ করে দুটি মানবাধিকার সংগঠন। এদিকে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর আগ্রাসনের ঘটনায় আন্তর্জাতিক চাপ বাড়ছে মিয়ানমারের ওপর। দেশটির সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। নেপিদোকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে মিত্র রাশিয়া ও চীন। সোমবারই প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ওচার বিবৃতিতে স্পষ্ট ছিল দায়সারা ভাব। জানান বিপদগ্রস্ত কারেনবাসীদের আশ্রয় দিলেও থাইল্যান্ডে তাদের পালিয়ে আসাকে সমর্থন করছেন না। দিন গড়াতে মানবাধিকার সংগঠন বার্মা ক্যাম্পেইন ইউকে এবং কারেন উইমেন্স অর্গানাইজেশনের অভিযোগ, প্রায় 2,500 আশ্রয়প্রার্থীকে পুশব্যাক বা নিজ সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। প্রকাশ পেয়েছে স্থানীয়দের ধারণকৃত বেশ কিছু ভিডিও ফুটেজও। মানবিক সংকটের মধ্যেও আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোয় চাপে ব্যাংকক। সাধারণ মানুষের উপর দমনপীড়নের ঘটনায় চাপ বাড়ছে মিয়ানমারের উপরও। এমনকি দুই মিত্র দেশ রাশিয়া, চীনও নিন্দা জানিয়েছে রক্তপাতের। মিয়ানমারে উস্কানিমূলক কর্মকাণ্ড দমনে জান্তা কঠোর পদক্ষেপ নিলেও কোনোভাবেই হত্যাযজ্ঞ চালাতে পারে না। দেশটির সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক। তার মানে এই নয় যে সব ধরনের অন্যায়কে স্বাগত জানাবো। চলমান উত্তেজনা নিরসনে মিয়ানমারের সব পক্ষকেই বারবারই ধৈর্য ধারণ, শান্তি বজায় রাখা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে চীন। কারণ সহিংসতা ও রক্তপাতে কখনোই উদ্দেশ্য হাসিল হয় না। মিয়ানমারের সাথে বাণিজ্যিক সব লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 2013 সালের বাণিজ্য নীতি মেনেই মিয়ানমারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। জান্তা আগ্রাসনে আঞ্চলিক জোট আসিয়ানের নীরব ভূমিকাতেও ক্ষুব্ধ জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের ইঙ্গিত, জোটের আগামী সম্মেলনে যোগ দিবে না যুক্তরাষ্ট্র। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে জয় পেতে মরিয়া বিজেপি, জনগণের পেছনে গুন্ডা লেলিয়ে দিত পিছুপা হচ্ছে না। নিজ আসন নন্দীগ্রামে ব্যক্তিগত আক্রমণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেষ করলেন প্রচারণা। হুইলচেয়ারে বসেই করেন রোড শো। এ সময় বিজেপির বিরুদ্ধে আবারও অভিযোগ তোলেন ভিন্ন রাজ্য থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েনের। একই সাথে বলেন, গুন্ডা পান্ডা দিয়ে ভোট জালিয়াতির সর্বোচ্চ চেষ্টা করছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। নন্দীগ্রামের মানুষকে কোনো দাঙ্গা হাঙ্গামায় না যেয়ে শান্তিপূর্ণ উপায়ে ভোটাধিকার প্রয়োগের তাগিদ দেন মুখ্যমন্ত্রী। নিজ প্রতিপক্ষ এবং একসময়ের শিষ্য শুভেন্দু অধিকারীকে গাদ্দার আখ্যা দেন। এপ্রিলের 1 তারিখ দ্বিতীয় দফা ভোট পশ্চিমবঙ্গে, সেদিন নন্দীগ্রামেও হবে নির্বাচন। বহিরাগত অনেক পুলিশ এসছে, বিজেপি রাজ্য থেকে পাঠিয়েছে এবং তারা গ্রামে গ্রামে ঢুকে অত্যাচার করছে। ভয় পাবেন না, শুনুন, ওরা তো আর দুদিন, তারপরে তো পগার পার, তারপরে তো আপনারাই থাকবেন, আপনাদের পুলিশই থাকবে। কেন চিন্তা করছেন? নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারালেই বাংলায় বিজেপির জয় নিশ্চিত। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট প্রচারণার শেষ দিন এই হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে রোড শো করেন তিনি। দুপুর 1:30টায় হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণে শুরু হয় বর্ণাঢ্য আয়োজন।
রোড শো শেষে রেয়ারপাড়া শিব মন্দিরে পূজা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাই ভোল্টেজ আসনের সবশেষ প্রচারণা থেকে বিজেপির কী প্রতিশ্রুতি আসে তার দিকেই ছিল গোটা পশ্চিমবঙ্গের নজর। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত, কারণ শুধু এই আসনের ভোটাররা নন, বরং গোটা বাংলার মানুষই চায় পরিবর্তন। শুভেন্দু অধিকারী জিতনে যা রহে হ্যায়। কোনো সন্দেহ নেই, বিপুল ভোটের ব্যবধানে নন্দীগ্রামে জয়ী হতে যাচ্ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। কারণ ভোটারদের সবার একটাই অভিমত, পরিবর্তন গোটা বাংলাতেই করতে হবে। কিন্তু বিধানসভার নির্বাচনে জয়ের সরল রাস্তা নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো। তাতে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় থাকবে না কোনো বাধা। পুরো বাংলায় মে পরিবর্তন করনে কা এক সরল রাস্তা হ্যায়। আনুষ্ঠানিক বিচার শুরু হলো যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের। 4 কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে অভিযোগ। এর মাঝে 45 বছর বয়সী ডেরেক শোভিন প্রধান অভিযুক্ত। যদিও নিজের বিরুদ্ধে আনা খুনের দায় অস্বীকার করেছেন তিনি। আদালতে দোষী প্রমাণিত হলে 40 বছর পর্যন্ত হতে পারে কারাদণ্ড। ন্যায় বিচারের আশায় আদালতের বাইরে প্রার্থনা করেন ভুক্তভোগীর পরিবার এবং বিখ্যাত মানবাধিকার কর্মী এল শার্পটন। গেল বছর মিনিয়াপলিস শহরে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করা হয় জর্জ ফ্লয়েডকে। করোনা সংকট মোকাবেলায় সরকারের প্রতি আস্থা ফেরাতে বড় পরিবর্তন এলো ব্রাজিলের মন্ত্রিসভায়। সোমবার 6 মন্ত্রীর রদবদল দেখল দেশটি। প্রেসিডেন্টের প্রিয়ভাজন পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাউজোর বিরুদ্ধে দুর্বল কূটনীতির অভিযোগ ছিল আইন প্রণেতাদের। তারা বলেন, চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সখ্য বজায় রাখতে না পারায় ব্রাজিল পাচ্ছে না পর্যাপ্ত করোনার ভ্যাকসিন। তার স্থলাভিষিক্ত হন কার্লোস আলবার্তো। এছাড়া নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ওয়াল্টার ব্রাগা। বিশ্লেষকদের ভাষ্য, রদবদল ঘটল প্রেসিডেন্টের সাফাই গাইবেন নবাগতরা। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা আলোচনায় বাধা সৃষ্টি করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবার এমন দোষারোপ করেন উত্তর কোরীয় সর্বোচ্চ নেতার বোন কিম ইউ জং। দেশটির রাজনীতিতে প্রভাবশালী এই নারীর বক্তব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচিকে উদ্বেগজনক বলার অধিকার রাখে না প্রতিবেশীরা, কারণ এটি উত্তর কোরিয়ার সুরক্ষা এবং সার্বভৌমত্বের ইস্যু। গেল সপ্তাহে একদিনের ব্যবধানে জাপান ও পিৎসাগরে 4টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে পিয়ংইয়ং। মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র অঞ্চলটির মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপে রাখতেই এই কৌশল। দীর্ঘ 1 সপ্তাহ সুয়েজ খালে পণ্যবাহী জাহাজ আটকা পড়ার ঘটনায় নতুনভাবে আলোচনায় এই জলপথটি। মাত্র 190 কিলোমিটার দৈর্ঘ্যের সরু খাল বাঁচিয়ে দেয় 2.5 সপ্তাহের পথ। তবে বিশ্লেষকরা বলছেন, প্রকাণ্ড আকৃতির জাহাজ চলাচলে রয়েছে ঝুঁকি, প্রয়োজন আরও সংস্কার। মাত্র 190 কিলোমিটার সরু খাল বাঁচিয়ে দিয়েছে প্রায় 2.5 সপ্তাহের পথ। সাগর পথে ইউরোপের সাথে এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে সুয়েজ খাল। ফলে আফ্রিকার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয় না কোনো জাহাজকে। গেল বছরও প্রায় 19,000 জাহাজ চলাচল করেছে এই পথে। 1869 সালে চালু হওয়া সুয়েজের কয়েক দফা সংস্কারের পর এর দৈর্ঘ্য দাঁড়ায় 190 কিলোমিটারে। সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত এ পথ বিশ্ব বাণিজ্যের 12% সাথে সম্পৃক্ত। প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকায় দৈনিক $9.5 কোটি ক্ষতি বিশ্বজুড়ে হয়েছে। এমনকি সুয়েজ খাল কর্তৃপক্ষেরও দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় $1.5 কোটি। অন্যদিকে খালে আটকে যাওয়া এভার গিভেন বিশ্বের বৃহত্তম কার্গো জাহাজের মধ্যে অন্যতম। জাপানি মালিকানাধীন জাহাজটির সক্ষমতা 20,000 কন্টেনার বহন করা। প্রায় 400 মিটার লম্বা এভার গিভেনের ওজন 2 লাখ টন। সুয়েজ খালে আটকে যাবার পর এটি মুক্ত করতে ব্যবহার করা হয় 14টি টাগবোট। সরানো হয়েছে প্রায় 20,000 টন বালু। তবে কন্টেনারবাহী জাহাজ এভার গিভেন সুয়েজ খালে আটকে যাওয়ার পর নতুন করে এই পথ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠেছে সুয়েজ খাল ব্যবহার করা নিয়ে। সুয়েজ খালের একাধিক অংশ তুলনামূলকভাবে সরু। কোনো কারণে জাহাজ তার গতিপথ থেকে সরে গেলে ওই অংশগুলোতে আটকে যেতে পারে। অন্তত 24,000 কন্টেইনার বহন করতে পারে এমন জাহাজ চলতি বছরের শেষ নাগাদ সুয়েজ খাল পার করার কথা রয়েছে। অর্থাৎ আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে সেখানে। 2019 সালেও দুর্ঘটনার শিকার হয় এভার গিভেন। হামবুর্গে প্রায় 25 মিটার একটি ফেরির সাথে সংঘর্ষ হয় পণ্যবাহী জাহাজটির। মুশফিকা হাসান, যমুনা নিউজ। সিঙ্গাপুরের জনপ্রিয় ফেরিস হুইলে বিনামূল্যে ওঠার সুযোগ পেলেন অভিবাসী শ্রমিকরা। একটি সেবামূলক প্রকল্পের আওতায় 20,000-এর মতো শ্রমিক পাবেন এই সুযোগ। এটি ইটস রেইনিং রেইনকোট নামক উদ্যোগ। গত জানুয়ারিতে ধনী সিঙ্গাপুরবাসীদের ফেরিস হুইলের টিকিট কিনে দান করার আহ্বান জানানো হয়। সেই উদ্যোগে সাড়া দেন বহু নাগরিক। প্রাপ্ত টিকিটের কল্যাণে সোমবার ফ্লাইয়ারে ওঠেন নিম্ন বেতনভুক্ত অভিবাসীরা।
সিঙ্গাপুরের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালনকারীদের ব্যস্ত জীবনে একটু বিনোদনের ব্যবস্থা করাই মূল লক্ষ্য জানান উদ্যোক্তারা। সাধারণত এই হুইলে চড়তে একজনকে গুনতে হয় $26। একেই বলে হিতে বিপরীত। তুরস্কে পরিকল্পিতভাবে ভবন ধ্বংসের সময় ক্ষতিগ্রস্ত হলো অন্যান্য স্থাপনা। সোমবার দেশটির ইজমির শহরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি 8তলা দালান গুড়িয়ে দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় পাশের 5তলা একটি দালানের ওপর হেলে পড়ে কাঠামোটি। তাতে ভেঙে পড়ে অখ্যাত বাড়িটির একাংশ। অবশ্য পূর্ব সতর্কতা হিসেবে বাসিন্দাদের সরিয়ে নেয় কেউ হতাহত হয়নি। ব্রুকলিন ভিত্তিক MSCHF প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করল বিখ্যাত স্পোর্টস ব্র্যান্ড নাইকি। সোমবার এক বিবৃতিতে জুতা নির্মাতা কোম্পানিটি জানায়, অভিযুক্ত প্রতিষ্ঠান নাইকির নিজস্ব ট্রেডমার্ক ব্যবহার করে বানিয়েছে শয়তানের জুতা। লোগো পাল্টে দেয়া হয়েছে লাল রঙে। শুধু তাই নয়, নাইকির এয়ার ম্যাক্স 97 স্নিকারের আদলে তৈরি জুতাটির সোলে ব্যবহৃত হয়েছে মানুষের রক্ত। এছাড়া জুতাটির ওপরে রয়েছে শয়তান পূজারীদের অন্যতম প্রতীক পেন্টাকল। সোমবার থেকে অনলাইনে বিক্রি হচ্ছে জুতাটি, যার এক জোড়ার দাম $1018। অবশ্য মডেল এবং গ্র্যামি বিজেতা র্যাপার লিটল ন্যাস এক্সের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি নাইকি। করোনা শিষ্টাচার উপেক্ষা করেই চেরি ফুলের সৌন্দর্য উপভোগে ওয়াশিংটন ডিসির পার্কগুলোয় ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। আবারও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি করেছে ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। জানিয়েছে, মানুষের উপস্থিতি বেশি হলে উদ্যান বন্ধ করতে বাধ্য হবেন তারা। গেল 7 দিন ধরে সাদা গোলাপি ফুল আর সৌরভে মাতোয়ারা পার্কগুলো। 100 বছর আগে বন্ধুত্ব রক্ষায় জাপান 3000 চারাগাছ উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। এই ছিল যমুনা আইরিসকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।